হিটস্ট্রোকে গাজীপুর, চুয়াডাঙ্গা ও পাবনায় 3 জনের মৃত্যু। শিগগিরই তাপদাহ কমার লক্ষণ নেই, স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ঘোষণা। দুঃসময়ে বাংলাদেশ, দানব হটাতে ঐক্য দরকার বলেছেন মির্জা ফখরুল। পবিত্র রাগের জোয়ার চান হোসেন জিল্লুর। বিদেশি সহায়তায় ক্ষমতা দখলের অপচেষ্টায় বিএনপির সভা সমাবেশ করতে পারবে না জামায়াত, জানিয়েছেন ওবায়দুল কাদের। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। তীব্র তাপদাহ চলছে সারা দেশে। হিটস্ট্রোকে চুয়াডাঙ্গা, পাবনা আর গাজীপুরে 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, এর কাছাকাছি চুয়াডাঙ্গায়। হাঁসফাঁস জনজীবনে, বেশি বিপাকে শ্রমজীবীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তাপপ্রবাহের তীব্রতায় পড়ছে যশোর ও চুয়াডাঙ্গা। এ দুটি জেলা সহ আশেপাশে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। লাগাতার গরমে চরম দুর্ভোগে জনজীবন। এতে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। ভূগর্ভে নেমে গেছে পানির স্তর। গরমে যেন টিকা যাচ্ছে না, গাড়ি চালাতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে, গলা মুখ শুকিয়ে যাচ্ছে। আর গরমের সময় তো গরম পড়বে, এটা তো মেনে নিতেই হবে। তারপরে এবার মনে হচ্ছে না একটু বেশি গরম হচ্ছে। রাস্তার পিচ গলে যাচ্ছে, এমন তো পরিবেশে আসলে সাধারণ মানুষের জনজীবন খুবই সংকীর্ণ। টানা কয়েকদিন তীব্র দাবদাহ চুয়াডাঙ্গায়। দিন ও রাতের তাপমাত্রায়ও তেমন তফাৎ নেই। দামোহদার ঠাকুরপুর গ্রামে মাঠে কাজ করার সময় হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.3 ডিগ্রি সেলসিয়াস। বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। প্রয়োজনের তাগিদেও ঘর থেকে বের হতে পারছেন না তারা। গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। হাসপাতালে বেড সংকুলান কঠিন হয়ে পড়েছে। শহরে মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। চুয়াডাঙ্গা জেলায় বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। প্রেক্ষিতে এই সময়ে প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে ঘোরাঘুরি না করে নিরাপদে বাড়িতে অবস্থান করুন। প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। বসবো ছায়া স্থলে, সেখানেও প্রচন্ড গরম। তাপমাত্রার জন্য মানুষজন সব একেবারে খিজলি খাজা মতো হয়ে যাচ্ছে। রোদে বেরোলে মনে হচ্ছে শরীরে ফুসকা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। যদি ফুল হাতে পরে বেরোতে পারতাম আরো ভালো লাগতো, কিন্তু এতটাই গরম, বেরোনোও কষ্ট। 10 মিনিটের জন্য কাজ বাইরে আসতে হবে, সেটার জন্যও এতটাই বিরক্ত মনে হচ্ছে, কিন্তু না আসলেই তা না। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। উত্তপ্ত আবহাওয়ায় চরম অস্বস্তিতে সাধারণ মানুষ। দুপুর হতেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। কষ্ট হচ্ছে রোদের গাড়ি চালাতে, খুব তাপ, কঠিন তাপ। আমি কি করবো, চালাচ্ছে বুদ্ধি নাই, চালাতে হবে তো। আসলে খালি চলা, আবার ছায়াতে যা বসতে হচ্ছে। প্রচন্ড গরম। এই গরমে যে ঘরের মধ্যে ফ্যান দেওয়া থাকা যায় না, এমন পরিস্থিতি। দিন রাত একই সমানে গরম। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে সারা দেশে তীব্র তাপদাহের কারণে আজ থেকে 27 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 7 দিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, বরং বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। তীব্র তাপদাহের কারণে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে ছোট ও বৃদ্ধরা। এ অবস্থায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। কমার তো কোনো সম্ভাবনা নেই, বরং আগামী বেশ কিছুদিন তাপপ্রবাহ বাড়ার ইঙ্গিত দিয়ে আসছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সবাইকে গরম থেকে বাঁচতে সতর্কতার সঙ্গে চলার নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। অথবা কিছু অঞ্চল কমে আসতে পারে, অথবা কিছু স্থান থেকে সেটা কিছু নতুন কোনো স্থান যোগ হতে পারে। এর ব্যতিক্রম কিছু হবে না। লোকালি যে বৃষ্টিগুলো হতে পারে সেটার প্রভাব, সাময়িক প্রভাব থাকলেও দীর্ঘমেয়াদী কোনো প্রভাব নেই, কারণ কিছুক্ষণ পরে অথবা কয়েক ঘন্টা পরে তাপমাত্রা আবার বেড়ে যেতে পারে। সংস্থাটি বলছে পার্শ্ববর্তী দেশ থেকে তীব্র লু হাওয়ার প্রভাবে বাড়তি তাপমাত্রার সাথে গরম বাতাসও দেখা দিয়েছে। এই অবস্থায় বেশ কিছুদিন বৃষ্টির সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে সংস্থাটি। ওই পশ্চিমা বাতাসটা এই দিক থেকে আসে, হিটটাও বেশি এই দিক থেকে আসে। পশ্চিমা বাতাসটা থাকে শুষ্ক, যেখানে ময়েশ্চারের পরিমাণ খুব কম, তাপমাত্রা বেশি থাকে, কিন্তু কথা হলো একটা আরামদায়ক কি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, ঘামলে তাড়াতাড়ি শুকায়। এর সাথে যদি দক্ষিণা বাতাস যোগ হয়, ময়েশ্চার সমৃদ্ধ, অস্বস্তি বাড়ায় দেয়।
কিন্তু বাতাসটা এই দিক থেকেও আসে, মাঝে মাঝে এই দিক থেকেও আসে। ওই বাতাসটার কারণে আমাদের খুলনা রাজশাহীতে তাপমাত্রা বেশি হয়, পাশাপাশি ঢাকা এবং বরিশালে তাপমাত্রাটা বেশি হয়। তীব্র তাপদাহে যখন চারপাশে হাসপাস অবস্থা, তখন বিভিন্ন মহল থেকে দাবি জানানো হচ্ছিল স্কুল কলেজ বন্ধের মেয়াদ বাড়ানোর। দাবির প্রেক্ষিতে প্রথমে প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করা হলেও পরক্ষণেই ঘোষণা এলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় চলমান ছুটি বৃদ্ধি করে ২৭ তারিখ পর্যন্ত রাখার ঘোষণা দেয় শিক্ষামন্ত্রী। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের আলোকে কয়েকদিনের জন্য, অর্থাৎ এই সপ্তাহে চলমান যে কার্য দিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ মাধ্যমিক পর্যায় থেকে, যেহেতু প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আলাদা সিদ্ধান্ত দেবেন, আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য রাখার জোর দাবি জানিয়ে আসছে অভিভাবক ঐক্য ফোরাম। ছোট ছোট ছেলেমেয়েরা তারা কিভাবে স্কুল কলেজে যাবে? তারা তো অজ্ঞান হয়ে পড়ে যাবে, তারা অসুস্থ হয়ে পড়ে যাবে। ইতিমধ্যে এই গরমে অনেক শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে। অতএব আমরা চাই এই শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হোক। তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে আগামী প্রজন্ম যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রিপোর্ট রকুনুজ্জামানের। শনিবার বিকেলে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট 2023। 40 মিনিটের এই খেলায় 3-1 গোলে চ্যাম্পিয়ন হয় টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠাপুকুর রংপুর বিভাগ, এবং রানার্স আপ হয় বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম বিভাগ। এর আগে সকালে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এ বিজয়ী দল চর গোলাবাড়ি মাদারগঞ্জ জামালপুর এই টুর্নামেন্টের খেলোয়াড়দের পুরস্কার দিতে মাঠে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট 2023-এর দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়ন ও রানার্স আপ সহ অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। সুস্থ জীবন গড়ে তুলতে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আমাদের যারা খুদে ফুটবলার, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি যখনই সরকার এসেছে তখনই আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরও বেশি অনুরাগী করতে, কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়। আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহ হয়, আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনছে কোমলমতি শিশু খেলোয়াড়রা। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে নতুন প্রজন্ম। বিশেষ করে আমাদের ছেলেদের তো বটেই, মেয়েদেরও আজ দেশের বাইরে বিদেশে যেও তারা তাদের পারদর্শিতা দেখাতে পারছে। মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। সেই সাথে সাথে যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং 5 জন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে। কাজে আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে। উপজেলা পর্যায়ে খেলাধুলাকে আরও ছড়িয়ে দিতে সরকারের পদক্ষেপের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কঠিন দুঃসময় পার করছে দেশ। বর্তমান সরকারকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন, দেশে এখন পবিত্র রাগের জোয়ার দরকার। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণ সভায় অংশ নেন দেশের নানা ক্ষেত্রের বিশিষ্ট নাগরিকরা। তারা বলেন, মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন আজীবন বিপ্লবী।
গোটা জাতি এই ক্ষণজন্মা মানুষকে স্মরণ করবে তার আদর্শ, নীতি ও ত্যাগের জন্য। এত অন্যায়, অনিয়ম এবং অসন্তোষের কারণ ঘটেছে, প্রতিটা ক্ষেত্রে আমরা জাফরুল্লাহ ভাইকে মিস করেছি। মনে হয়েছে জাফরুল্লাহ ভাই যদি থাকতো এই সমস্ত কিছুর প্রতিবাদ আরো অনেক জোরালোভাবে হতো। যারা প্রভাবশালী নয়, প্রতিপত্তিশালী নয়, ক্ষমতাধর নয়, তিনি সকলের বন্ধু। তিনি সবসময় তাদের পাশে দাঁড়াতেন, তিনি তাদের কথা বলতেন, তাদের জন্য সংগ্রাম করেছেন, আজীবন তিনি তাই করেছেন। জাফরুল্লাহ চৌধুরী মারা যাওয়ার পরে একজন অভিভাবক তুল্য মানুষ সবার আগে যিনি দাঁড়িয়েছেন, এমন কেউ কি বলতে পারবেন একজন আছেন যিনি সাহায্য চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন? জাফরুল্লাহ চৌধুরী নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেননি। অভ্যস্ত হয়ে গেছি আমরা খুব সহজে, এই চলছে, এটাই চলবে। এইখানে আসলে আজকে রেগে যাওয়ার সময় হয়েছে, এবং এই রেগে যাওয়াটা এক ধরনের ইমোশনাল রাগ নয়। আমি বলতে চাচ্ছি যে একটা পবিত্র রাগের জোয়ার প্রয়োজন বাংলাদেশের আজকে, এবং এই জোয়ার আসবে। এই জোয়ার সৃষ্টিতে আমিও ব্রতী হব। এই জোয়ার সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জোয়ার তৈরি হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর পরিবার ছিল তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র। নিজের স্বজনদের চেয়ে সাধারণ মানুষের কল্যাণে আজীবন সংগ্রাম করেছেন তিনি। আমার বাবা আমাকে শিখিয়েছে যে একটা ফ্যামিলি শুধু রক্তের না, ফ্যামিলি অনেক মানুষ হতে পারে। সো গণস্বাস্থ্যে সবাই আমার ফুফু, চাচা এরা ছিল, আর এটা এখনও সত্যি। স্মরণসভায় প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন এই জাতির অভিভাবক। তার অভাব সব সময় অনুভব করবে বাংলাদেশ। দেশে আজকে যে পরিস্থিতি, সেখানে বিপ্লবী চেতনা জরুরি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন অত্যন্ত দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক, অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটছি। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী আছি, তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা নিগৃহীত হচ্ছি, নির্বিচারে নির্যাতিত হচ্ছি। অনেকেই তাদের জীবন দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, তারপর এই দানবকে সরানো যাচ্ছে। এটা বাস্তবতা। আসলেও এখন প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো সাহসী মানুষের অনুপ্রেরণায় এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান স্মরণসভার বক্তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই মুহূর্তে বিদেশিরা যদি কোনোভাবে ক্ষমতা দখলে সাহায্য করতে পারে, সে আশায় দলটি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে অভিযোগ তার। বিএনপিকে একটি সন্ত্রাসী দল দাবি করলেও এটি নিষিদ্ধের সিদ্ধান্ত এখনো হয়নি বলেও জানান ওবায়দুল কাদের। আহমেদ সরোয়ারের রিপোর্ট। শনিবার ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, জনগণের কাছে সাড়া না পেয়ে বিএনপি এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে, অবিরাম সরকারের বিরুদ্ধে নালিশ করছে। জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে, এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এই মুহূর্তে যদি বিদেশিরা কোনোভাবে তাদেরকে ক্ষমতা দখলে সাহায্য করতে পারে, সেজন্য তারা যাচ্ছে। আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সন্ত্রাসের রাজনীতিকে দল হিসাবে আওয়ামী লীগ জনগণের কাছে তুলে ধরতে পারে। বলেন, নিবন্ধন না থাকায় চাইলেই জামাত সমাবেশ করতে পারবে না। দেখেন, নিষিদ্ধ করার বিষয়টি আমরা এখনো কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি। তবে আমরা জনগণের কাছে বিএনপির সন্ত্রাসের রাজনীতি ব্যাপারে আমরা ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি।
এবং তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন, আরও অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি। বিএনপি আসলে কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না। তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল, এটাই তাদের পরিচয়। উপজেলা নির্বাচনে দলীয় এমপি মন্ত্রীদের কোনো স্বজন যেন প্রতিদ্বন্দ্বিতা না করে সে বিষয়ে আবারও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শ্যালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলে কর্মীরা কি, তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? দলের এই সিদ্ধান্তকে অন্য কোনোভাবে ব্যাখ্যা করে স্বজনদের উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলেও দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। এরাও পদ নিয়ে যাবে সব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশে প্রতিষ্ঠিত গণমাধ্যমের অনলাইনের জন্য নিবন্ধিত এবং নিবন্ধন পেতে আবেদন করা অনলাইন গণমাধ্যম ছাড়া বাকি সব অনলাইন বন্ধ করার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। ডিআরইউ এর ভারপ্রাপ্ত সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। প্রতিমন্ত্রী বলেন, দেশে একবারে প্রতিষ্ঠিত গণমাধ্যমের 213টি অনলাইন আছে আর রেজিস্টার্ড অনলাইন আছে 213টি, অর্থাৎ মোট 426টি অনলাইন আছে। একই সঙ্গে যেগুলো দরখাস্ত করেছে, প্রক্রিয়াধীন আছে, সবগুলো লিস্ট করতে বলা হয়েছে। এর বাইরে যত অনলাইন নিউজ পোর্টাল আছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, দরখাস্ত করলে নিবন্ধন পাওয়ার আগ পর্যন্ত বন্ধ হবে না, কারণ নিবন্ধনের জন্য আবেদন করা অনলাইন কিভাবে চলছে সেটা দেখতে হবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। হিট স্ট্রোকে গাজীপুর, চুয়াডাঙ্গা ও পাবনায় 3 জনের মৃত্যু। শিগগিরই তাপদাহ কমার লক্ষণ নেই, স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ঘোষণা। দুঃসময়ে বাংলাদেশ দানব হটাতে ঐক্য দরকার বলেছেন মির্জা ফখরুল। পবিত্র রাগের জোয়ার চান হোসেন জিল্লুর। বিদেশি সহায়তায় ক্ষমতা দখলের অপচেষ্টায় বিএনপি, সভা সমাবেশ করতে পারবে না জামায়াত, জানিয়েছেন ওবায়দুল কাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।